আচ্ছা, আমাদের শ্রোতার পাঠানো সোর্সগুলো নিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। হ্যাঁ, চলুন। বিষয়টা বেশ মজার, তাই না? হুম, একদিকে আছে মস্তিষ্কের ভেতরের একদম জটিল সব কার্যকলাপ, হুম, হুম। আর অন্যদিকে আছে আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ একটা কাজ, ধরুন ঘর পরিষ্কার রাখা। আপাত দৃষ্টিতে মনে হবে দুটো একদম আলাদা জগৎ। ঠিক, আমরা দেখব এই দুই আপাতদৃষ্টিতে ভিন্ন বিষয়ের মধ্যে যোগসূত্রটা ঠিক কোথায়। আজ আমরা কথা বলবো মস্তিষ্কের সেই সব মানসিক প্রক্রিয়া নিয়ে যা আমাদের মনোযোগ দিতে, পরিকল্পনা করতে আর কি প্রলোভন থেকে নিজেকে দূরে রাখতে সাহায্য করে। বিজ্ঞানীরা এগুলোকে বলেন এক্সিকিউটিভ ফাংশন। একদম। আর আজকের আলোচনার জন্য আমাদের হাতে ৩টি চমৎকার উৎসও আছে। একটা হলো স্নায়ুবিজ্ঞানী অ্যাডেল ডায়মন্ডের এক্সিকিউটিভ ফাংশনের ওপর একটি গভীর পর্যালোচনা। আচ্ছা। দ্বিতীয়টা হলো সাইকোলজি টুডের একটি নিবন্ধ, যেটা মূলত পরিষ্কারতার মনস্তত্ত্ব নিয়ে কথা বলে। আর তৃতীয়টা হলো রান্না করার সময় পরিষ্কার করার যে অভ্যাস, সেটা নিয়ে একটা বিশ্লেষণ। দারুণ। তো আমাদের লক্ষ্য হলো এই সোর্সগুলোর গভীরে গিয়ে বোঝা এক্সিকিউটিভ ফাংশন আসলে কি, একটা সফল জীবনের জন্য এগুলো কেন এত জরুরি, আর আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, যেমন ধরুন ঘর গোছানো, কিভাবেই মানসিক ক্ষমতাগুলোকে প্রকাশ করে এবং হয়তো শক্তিশালীও করতে পারে। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করি। এই এক্সিকিউটিভ ফাংশন বা টপ ডাউন মানসিক প্রক্রিয়া শব্দগুলো শুনতে বেশ ভারী কি লাগছে। হ্যাঁ, তা একটু লাগছে। সহজ কথা এর মানে কি? উৎসগুলোতে বলা হচ্ছে যখন আমাদের মস্তিষ্ক শুধুমাত্র অভ্যেসের বশে বা অটোম্যাটিক্যালি কোনো কাজ করতে পারে না, তখনই এগুলো ডাক পড়ে। ঠিক, যখন কনসিয়াসলি মনোযোগ দিতে হয়। হ্যাঁ। একদম। অ্যাডেল ডায়মন্ডের গবেষণা অনুযায়ী এর ৩টি মূল স্তম্ভ আছে। প্রথমটি হল দমনমূলক নিয়ন্ত্রণ বা ইনহিবিটরি কন্ট্রোল। নিজেকে সামলানোর ক্ষমতা, তাই তো? যেমন ধরুন ডায়েট করার সময় চোখের সামনে একটা রসগোল্লা দেখেও নিজেকে আটকে রাখা, অথবা খুব রেগে গিয়ে কাউকে একটা কড়া ইমেল টাইপ করে ফেলার পরেও ওই সেন্ড বাটনটা না টেপা। চমৎকার উদাহরণ। ঠিক তাই, কোনো কিছু করার তীব্র আবেগ, ইচ্ছা বা পুরনো অভ্যাসকে দমন করে যেটা করা সেই মুহূর্তে বেশি যুক্তিযুক্ত, সেটা করার ক্ষমতাই হল ইনহিবিটরি কন্ট্রোল। আচ্ছা। এটা আমাদের মনোযোগ ধরে রাখতেও সাহায্য করে, কারণ অপ্রয়োজনীয় চিন্তা বা বাইরের কোলাহলকে উপেক্ষা করার জন্য তো এই ক্ষমতারই প্রয়োজন হয়। ঠিক। তাহলে প্রথমটা হলো নিজেকে থামানোর ক্ষমতা। দ্বিতীয় স্তম্ভটা কি? দ্বিতীয়টি হল ওয়ার্কিং মেমোরি। ওয়ার্কিং মেমোরি। এটা হল কোনো তথ্যকে সক্রিয়ভাবে মাথায় রেখে সেটা নিয়ে কাজ করার ক্ষমতা। ধরুন আমি আপনাকে একটা ফোন নাম্বার বললাম, আর আপনি সেটা কোথাও না লিখে মনে মনে আওড়াতে আওড়াতে গিয়ে ডায়াল করলেন। ও আচ্ছা। এই যে তথ্যটা কিছুক্ষণের জন্য মাথায় ধরে রাখলেন এবং ব্যবহার করলেন, এটাই ওয়ার্কিং মেমোরি। তার মানে এটা শুধু স্বল্পমেয়াদী স্মৃতি বা শর্ট টার্ম মেমোরি নয়, কারণ শর্ট টার্ম মেমোরিতে আমরা তো শুধু তথ্যটা ধরে রাখি, তাই না? ঠিক। কিন্তু ওয়ার্কিং মেমোরিতে সেই তথ্য নিয়ে কাজও করতে হয়। যেমন মনে মনে দুটো সংখ্যার গুণ করা, হ্যাঁ, বা কোনো আলোচনার আগের কথার সূত্র ধরে পরের কথাটা বোঝা। একদম ঠিক ধরেছেন। এখানেই পার্থক্য। আর তৃতীয় স্তম্ভটা হল জ্ঞানীয় নমনীয়তা বা কগনিটিভ ফ্লেক্সিবিলিটি। কগনিটিভ ফ্লেক্সিবিলিটি। এর মানে হল মাথাটাকে খোলা রাখা, একভাবে চিন্তা না করে চট করে অন্য রাস্তা খুঁজে বের করার ক্ষমতা। অর্থাৎ গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে ভাবা বা কোনো সমস্যাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা। ধরুন একটা প্ল্যান পুরোপুরি ভেসে গেল, তখন ভেঙে না পড়ে সাথে সাথে নতুন একটা প্ল্যান বি বানিয়ে ফেলার যে দক্ষতা, সেটাই তো এটা। ঠিক তাই। এই ৩টে মূল ফাংশন, নিজেকে থামানো, তথ্য নিয়ে কাজ করা আর চিন্তার মোড় ঘোরানো, এই ৩কের উপরেই কিন্তু যুক্তি, সমস্যা সমাধান এবং পরিকল্পনার মতো আরও জটিল এবং উচ্চতর দক্ষতার জন্ম হয়। বাহ, এগুলো হলো বিল্ডিং ব্লক আর কি। বেশ আকর্ষণীয়। তাহলে বোঝা গেল এগুলো কি। কিন্তু প্রশ্ন হল, এগুলো আমাদের জীবনের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ? শুধু কি পরীক্ষায় ভালো ফল করা বা অফিসে প্রোডাক্টিভ হওয়ার জন্য, নাকি এর প্রভাব আরও অনেক গভীর? এর প্রভাব বিশাল, এবং আমাদের উৎসগুলো সেটাই জোরালোভাবে বলছে। জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এর ছাপ দেখা যায়। তাই? যেমন ২০১১ সালের একটা যুগান্তকারী গবেষণার কথা বলি। মফেট এবং তার সহকর্মীরা নিউজিল্যান্ডে প্রায় ১,০০০ শিশুকে জন্ম থেকে ৩২ বছর বয়স পর্যন্ত পর্যবেক্ষণ করেছিলেন। ও, এটা তো সেই বিখ্যাত গবেষণাটা।
ওরা দেখতে চেয়েছিলেন শৈশবের কোন বৈশিষ্ট্যগুলো পরিণত বয়সের সাফল্যকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। কি পেয়েছিলেন তারা? তারা যা পেয়েছিলেন তা ছিল অভাবনীয়। দেখা গেছে শৈশবে যাদের দমনমূলক নিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণ ভালো ছিল, তারা প্রাপ্তবয়স্ক হিসেবে অনেক দিক থেকে এগিয়ে। যেমন তাদের শারীরিক স্বাস্থ্য ভালো ছিল, তারা আর্থিকভাবে বেশি সচ্ছল ছিল এবং তাদের অপরাধমূলক রেকর্ডের সংখ্যাও ছিল উল্লেখযোগ্যভাবে কম। বিষয়গুলোকেও ছাপিয়ে গিয়েছিল। ঠিক তাই। তার মানে শৈশবের আত্মনিয়ন্ত্রণ ভবিষ্যতের সাফল্য নির্ধারণে আইকিউ এর চেয়েও বেশি প্রভাবশালী হতে পারে ভাবা যায়। অনেক ক্ষেত্রেই তাই। একটা পরিসংখ্যান দেই, যে শিশুদের আত্মনিয়ন্ত্রণ কম ছিল, প্রাপ্তবয়স্ক অবস্থায় তাদের ক্রিমিনাল রেকর্ড থাকার সম্ভাবনা প্রায় 40% বেশি ছিল। অবিশ্বাস্য। শুধু তাই নয়, শিশুদের স্কুলের জন্য প্রস্তুত করার ক্ষেত্রেও প্রাথমিক গণিত বা পড়ার দক্ষতার চেয়েও এক্সিকিউটিভ ফাংশন বেশি জরুরি বলে মনে করা হয়। কারণ শিখতে বসার জন্য যে মনোযোগ আর জেদ দরকার, তার যোগান তো এই ফাংশনগুলোই দেয়। এর সাথে শারীরিক ও মানসিক স্বাস্থ্যেরও তো গভীর যোগসূত্র রয়েছে, তাই না? অবশ্যই। দুর্বল এক্সিকিউটিভ ফাংশনের সাথে আসক্তি, এডিএইচডি, বিষণ্ণতা, স্থূলতা এবং মাদকাসক্তির মতো অনেক সমস্যার সরাসরি সম্পর্ক পাওয়া গেছে। তার মানে তো এটা সমাজের স্থিতিশীলতার জন্যও জরুরি। একদম। দুর্বল এক্সিকিউটিভ ফাংশন অনেক সময় অপরাধ প্রবণতা এবং বেপরোয়া আচরণের কারণ হতে পারে। কিন্তু এত শক্তিশালী হওয়া সত্ত্বেও এগুলো নাকি খুব সংবেদনশীল। একটা উৎসে এদেরকে কয়লা খনির ক্যানারি পাছির সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ। এই তুলনাটা বেশ চমকপ্রদ। এর কারণ কি? কারণটা খুব গুরুত্বপূর্ণ। পুরনো দিনে কয়লা খনিতে বিষাক্ত গ্যাসের উপস্থিতি বোঝার জন্য খনি শ্রমিকরা সাথে করে ক্যানারি পাখি নিয়ে যেতেন। আচ্ছা। খাঁচায় রাখা পাখিটা খুব সংবেদনশীল হওয়ায় সামান্য বিষাক্ত গ্যাসেই সে অসুস্থ হয়ে পড়ত বা মারা যেত। এটা ছিল শ্রমিকদের জন্য একটা বিপদ সংকেত, এখান থেকে পালানোর সময় হয়েছে। আর আমাদের এক্সিকিউটিভ ফাংশনসগুলো আমাদের জীবনের জন্য ঠিক সেই ক্যানারি পাখির মতো। একদম। অর্থাৎ জীবনে যখনই কোনো কিছু ঠিকঠাক থাকে না, এরাই প্রথম জানান দেয়। ঠিক তাই। মানসিক চাপ, গভীর দুঃখ, একাকিত্ব, ঘুমের অভাব বা শারীরিক অসুস্থতা, এই সব কিছুই আমাদের এক্সিকিউটিভ ফাংশনের উপর সরাসরি আঘাত হানে। এরাই প্রথম এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এটা তো আমাদের দৈনন্দিন জীবনের সাথে দারুণভাবে মিলে যায়। এই কারণেই তাহলে যখন আমরা খুব ক্লান্ত বা মানসিক চাপে থাকি, তখন মনোযোগ দিতে পারি না, পারি না। চাবি কোথায় রেখেছি ভুলে যাই, বা সামান্য কারণেই মেজাজ হারিয়ে ফেলি। আমাদের আত্মনিয়ন্ত্রণ কমে যায়। অনেক সময় মানুষ হয়তো এটাকে ভুল করে এডিএইচডির মতো কোনো স্থায়ী সমস্যা বলেও মনে করতে পারে। হ্যাঁ, পারে। যদিও আসল কারণটা হলো সাময়িক চাপ বা ক্লান্তি। একদম। এই ফাংশনগুলো আমাদের সার্বিক সুস্থতার একটি সূচক। যদি দেখেন যে আপনার মনোযোগ দিতে অসুবিধা হচ্ছে বা ছোটখাটো বিষয়ে মেজাজ হারাচ্ছেন, তাহলে এটা একটা সংকেত হতে পারে যে আপনার জীবনের অন্য কোনো দিকে নজর দেওয়া প্রয়োজন। সেটা ঘুম, মানসিক শান্তি বা সামাজিক যোগাযোগ যাই হোক না কেন। এখানেই আলোচনাটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠছে। মস্তিষ্কের এই জটিল বিজ্ঞানের সাথে রান্নাঘর পরিষ্কার করা বা ঘর গোছানোর মতো সাধারণ কাজের কি সম্পর্ক থাকতে পারে? হ্যাঁ। কিভাবে আমরা ব্রেন সায়েন্স থেকে সিঙ্কের এঁটো বাসনে এসে পৌঁছলাম? সম্পর্কটা বেশ গভীর এবং আমাদের উৎসগুলো সেটাই দারুণভাবে তুলে ধরেছে। তাই নাকি? ইন্ডিয়ানা ইউনিভার্সিটির গবেষক নিকোল আর কিথের একটি সমীক্ষায় দেখা গেছে, যারা নিজেদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তারা শারীরিকভাবে হেঁচো সুস্থ এবং সক্রিয় থাকেন। আচ্ছা। অন্য একটি গবেষণায় দেখা গেছে, যে নারীরা তাদের বাড়িকে অগোছালো বা অসম্পূর্ণ বলে বর্ণনা করেছেন, তাদের শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা অন্যদের তুলনায় সারাদিন ধরেই বেশি ছিল। তার মানে আমাদের চারপাশের অগোছালো পরিবেশ আক্ষরিক অর্থেই আমাদের শরীরে একটা মৃদু কিন্তু সার্বক্ষণিক মানসিক চাপ তৈরি করে রাখে। একদম। এর একটা স্নায়ুবৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন যে অগোছালো পরিবেশ আমাদের মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্সকে, যা আমাদের দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করে, তাকে অতিরিক্ত চাপে ফেলে দেয়। যখন চারিদিকে অনেক জিনিস ছড়ানো ছিটানো থাকে, তখন আমাদের মস্তিষ্ককে কোনো একটি নির্দিষ্ট কাজে মনোযোগ দেওয়ার জন্য ওই অপ্রাসঙ্গিক বস্তুগুলোকে উপেক্ষা করতে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। ও আচ্ছা। এই বাড়তি পরিশ্রম আমাদের মানসিক শক্তি বা কগনিটিভ রিসোর্স নষ্ট করে দেয়। অর্থাৎ একটা গোছানো ডেস্ক বা ঘর
আমাদের মস্তিষ্কের কাজকে সহজ করে দেয়, কারণ তখন অপ্রয়োজনীয় তথ্যের ভিড় থাকে না। মনোযোগ দেওয়ার জন্য কম শক্তি খরচ হয়। ঠিক তাই। আর এখানেই রান্নার সাথে সাথেই পরিষ্কার করার যে অভ্যাস সেটার কথা আসে। হ্যাঁ, এটা তো খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট ছিল। উৎসগুলোতে এই অভ্যাসটাকে এক্সিকিউটিভ ফাংশনের একটি দারুণ বাস্তব প্রয়োগ হিসেবে দেখানো হয়েছে। একটু ভেঙে বলুন, যারা রান্না করতে করতে এঁটো বাসন বা কাজের জায়গা পরিষ্কার করে ফেলেন, তারা ঠিক কোন কোন এক্সিকিউটিভ ফাংশন ব্যবহার করছেন? প্রায় সবগুলোই। প্রথমত তারা একই সাথে একাধিক কাজ, যেমন একদিকে সবজি ভাজা হচ্ছে, অন্যদিকে সবজি কাটা হচ্ছে, আবার ফাঁকে একটা বাটি ধুয়ে ফেলা হচ্ছে, এগুলোকে দক্ষতার সাথে পরিচালনা করছেন। এটা ওয়ার্কিং মেমোরি এবং জ্ঞানীয় নমনীয়তার একটি চমৎকার অনুশীলন। আপনাকে মাথায় রাখতে হচ্ছে কোনটা কতক্ষণ ধরে রান্না হচ্ছে, আবার চট করে অন্য একটা কাজে মনোযোগ দিতে হচ্ছে। আর তারা তো এক ধরনের প্রলোভনও দমন করছেন। কি রকম? পরে আরাম করে সব একসাথে পরিষ্কার করার যে সহজ বিকল্প, সেটাকে উপেক্ষা করে তৎক্ষণাৎ কঠিন কাজটি বেছে নিচ্ছেন। এটা তো সরাসরি ইনহিবিটরি কন্ট্রোল বা দমনমূলক নিয়ন্ত্রণের উদাহরণ। নিখুঁতভাবে ধরেছেন। এর মাধ্যমে তারা ফিউচারের মানসিক চাপও কমান, কারণ চোখের সামনে জমে থাকা এঁটো বাসনের পাহাড় আসলে আমাদের মস্তিষ্ককে ক্রমাগত একটা সংকেত দেয় যে একটা কাজ অসম্পূর্ণ আছে। ঠিক। এই অসম্পূর্ণ কাজ আমাদের অবচেতন একটা চাপ তৈরি করে। ক্লিন অ্যাজ ইউ গো অভ্যাস এই চাপ তৈরিই হতে দেয় না। এটা এক ধরনের মাইন্ডফুলনেসও বটে, তাই না? একদম। যেখানে আপনি বর্তমান মুহূর্তে মনোযোগ দিয়ে ছোট ছোট কাজ শেষ করে ফেলছেন। তার মানে এই ছোট অভ্যাসটা দীর্ঘমেয়াদী চিন্তারও পরিচয় দেয়। এখনকার সামান্য প্রচেষ্টা ভবিষ্যতের বড় একটা ঝামেলার কাজ থেকে বাঁচিয়ে দেবে। ঠিক। ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের একটি সমীক্ষার কথাও মনে পড়ছে। সেখানে বলা হয়েছে, যারা প্রতিদিন সকালে বিছানা গোছান তাদের ভালো ঘুম হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে 19% বেশি। হ্যাঁ, এটাও তো একই ধরনের একটি ছোট শৃঙ্খলাবদ্ধ অভ্যাস। যা দিন শুরুতেই আমাদের একটা কাজ শেষ করার অনুভূতি দেয়। একদম। এই ছোট ছোট কাজগুলো শেষ করলে আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়, যা আমাদের আনন্দ এবং সন্তুষ্টির অনুভূতি দেয়। এই ছোট ছোট জয়গুলোই আমাদের দিনের বাকি সময়ের জন্য একটা ইতিবাচক সুর বেঁধে দেয়। তার মানে পরিচ্ছন্নতা হয়তো শুধুমাত্র একটা কাজ নয়, এটা আমাদের মানসিক অবস্থার একটা প্রতিফলন। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হল, আমাদের এক্সিকিউটিভ ফাংশন কি জন্মগতভাবেই নির্দিষ্ট, নাকি আমরা চেষ্টা করলে একে উন্নত করতে পারি? যাদের আত্মনিয়ন্ত্রণ কম বা যারা সহজে মনোযোগ হারিয়ে ফেলেন, তাদের কি কোনো আশা আছে? অবশ্যই আশা আছে, এবং সুখবর হলো এগুলোকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব। সত্যি? হ্যাঁ, বয়স নির্বিশেষে এটা করা যায়। আমাদের উৎসগুলোতে বিভিন্ন প্রমাণিত পদ্ধতির কথা বলা হয়েছে, যা এক্সিকিউটিভ ফাংশন উন্নত করতে সাহায্য করে। যেমন কি কি? যেমন কম্পিউটার ভিত্তিক কিছু ব্রেন ট্রেনিং প্রোগ্রাম আছে, যার একটি উদাহরণ হল কগমেড। আচ্ছা। এর পাশাপাশি ঐতিহ্যবাহী মার্শাল আর্ট যেমন তাইকোয়ান্দো শিশুদের আত্মনিয়ন্ত্রণ এবং মনোযোগ বাড়াতে খুব কার্যকর বলে প্রমাণিত হয়েছে। কারণ এখানে শারীরিক শৃঙ্খলার পাশাপাশি মানসিক একাগ্রতারও অনুশীলন হয়। ঠিক। আর কিছু স্কুলের পাঠ্যক্রমও আছে, যেমন পাথস বা টুলস অফ দ্য মাইন্ড, যেগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে শিশুদের খেলার ছলে এক্সিকিউটিভ ফাংশন বিকাশের জন্য। আর প্রাপ্তবয়স্কদের জন্য? প্রাপ্তবয়স্কদের জন্য অনেক উপায় আছে। নিয়মিত অ্যারোবিক্স বা শরীরচর্চা, মাইন্ডফুলনেস মেডিটেশন এবং যোগব্যায়ামের মতো অভ্যাসগুলো মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে, যা এক্সিকিউটিভ ফাংশন নিয়ন্ত্রণ করে, তাকে শক্তিশালী করতে দারুণভাবে সাহায্য করে। এই প্রশিক্ষণের মূল নীতিগুলো কি? মানে কি করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়? কয়েকটি মূল নীতি রয়েছে। প্রথমত, বারবার অনুশীলন করা আবশ্যক। ঠিক যেমন শারীরিক ব্যায়ামের মাধ্যমে আমাদের পেশি শক্তিশালী হয়, তেমনি মানসিক অনুশীলনের মাধ্যমে এক্সিকিউটিভ ফাংশন উন্নত হয়। একদম। দ্বিতীয়ত, কাজের ধরনকে ক্রমাগত কঠিন করে তুলতে হবে। যখন কোনো কাজ খুব সহজ হয়ে যায়, তখন মস্তিষ্ক আর নতুন করে চ্যালেঞ্জ অনুভব করে না। আচ্ছা, মানে শ্লোসতা বাড়াতে হবে। হ্যাঁ। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, যারা সবচেয়ে পিছিয়ে আছেন, অর্থাৎ যাদের এক্সিকিউটিভ ফাংশন সবচেয়ে দুর্বল, তারা এই ধরনের প্রশিক্ষণ থেকে সবচেয়ে বেশি উপকৃত হন। এটা তো দারুণ খবর। সামাজিক বৈষম্য কমানোর ক্ষেত্রেও এর একটা বড় ভূমিকা থাকতে পারে। অবশ্যই। আর এই নীতিগুলো আমাদের দৈনন্দিন অভ্যাসের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন রান্নার সময় পরিষ্কার করার অভ্যাসের কথাই ধরুন। একটি উৎসে পরামর্শ দেওয়া হয়েছে যে শুরুটা খুব ছোট করে করা উচিত।
হয়তো প্রথম দিন শুধু একটা চামচ বা একটা বাটি ধুয়ে ফেললেন রান্নার ফাঁকে। মানে ছোট থেকে শুরু করা। হ্যাঁ, পরের সপ্তাহে 2টো। এই ছোট পদক্ষেপটাই একটা অনুশীলন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত হয় এবং আমাদের মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে। এটা অনেকটা মস্তিষ্কের জন্য জিম করার মতো। বাহ, দারুণভাবে বলেছেন। তাহলে সবশেষে আমরা কি বলতে পারি? এক্সিকিউটিভ ফাংশন হল আমাদের মস্তিষ্কের সিইও বা প্রধান নির্বাহী কর্মকর্তার মতো। বলা যেতে পারে। এটা একটা সাধারণ কুকি খাওয়ার প্রলোভন থেকে শুরু করে জীবনের জটিলতম সমস্যা সমাধান পর্যন্ত সবকিছু পরিচালনা করে। এটি সফল এবং সুস্থ জীবনের জন্য অপরিহার্য, কিন্তু একই সাথে আমাদের শারীরিক ও মানসিক অবস্থার প্রতি অত্যন্ত সংবেদনশীল আমাদের জীবনের ক্যানেরি পাখি। এবং আমাদের দৈনন্দিন অভ্যাস, যেমন চারপাশ পরিপাটি রাখা, শুধুমাত্র একটা বাহ্যিক কাজ নয়। এটি আমাদের এক্সিকিউটিভ ফাংশনের একটি প্রতিফলন এবং সেগুলোকে শক্তিশালী করার একটি উপায়ও হতে পারে। ঠিক। একটি উৎসে যেমন বলা হয়েছে, বাইরের জগতের শৃঙ্খলা বজায় রাখার এই ইচ্ছা হয়তো আমাদের শরীরের অভ্যন্তরীণ জৈবিক শৃঙ্খলারই একটি প্রতিচ্ছবি। যখন আমরা আমাদের চারপাশ গোছাই, তখন হয়তো আমাদের ভেতরের জগৎটাকে একটু গুছিয়ে নিই। আমাদের আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন মাথায় ঘুরছে। একটি উৎসে প্রশ্ন তোলা হয়েছে যে শিশুদের এক্সিকিউটিভ ফাংশন বিকাশে সাহায্য করার জন্য বাবা মায়েরা কি করতে পারেন। আমরা যদি এই প্রশ্নটিকে আরেকটু বড় করে ভাবি, পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়াও এমন কোনো ছোট অভ্যাস আছে যা যে কোনো বয়সের যে কেউ আজ থেকে শুরু করতে পারে নিজের এক্সিকিউটিভ ফাংশনকে চ্যালেঞ্জ এবং শক্তিশালী করার জন্য? খুব ভালো প্রশ্ন। হয়তো প্রতিদিন 5 মিনিটের জন্য কোনো নতুন ভাষা শেখার অ্যাপ ব্যবহার করা, অথবা কোনো বাদ্যযন্ত্র শেখার চেষ্টা করা। এটা নিয়ে ভাবার অবকাশ রইল।